আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমরা অনেক বিষয় নিয়ে আমরা সবাই কম বেশি উদ্বিগ্ন, কিন্তু সম্প্রতি রংপুরের গাইবান্ধাতে পলাশবাড়িতে আপনার রাম মন্দির আহ, নির্মাণ নিয়ে অনেক বড় একটা জটিল বিষয়ে তৈরি হয়েছে, যা থেকে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হওয়া বা আমাদের মধ্যে আহ, ধর্ম নিয়ে আমাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে রাজনীতিবিদরা কেউ, কোনো পলিটিশিয়ান, নান অফ দ্য পলিটিশিয়ান স্পোক অ্যাবাউট দিস ইস্যু। কেউ কোনো কথা বলেননি। কেন? কোথায় ভয়? বাংলাদেশের সবকিছুর দায় কি প্রধানমন্ত্রী একা নেবেন, বা সবকিছুর দায় কি বাংলাদেশের প্রশাসন নেবেন, না সব দায় গোয়েন্দা সংস্থা নেবে? কেন এখানে পলিটিশিয়ানরা সংসদ থেকে শুরু করে কোনো জায়গায় কেউ মুখ খুলল না? এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে যে হরিদাস নামক যিনি একজন ব্যক্তি, পুরো নামটা কি হচ্ছে, হরিদাস চন্দ্র তরণী দাস, এই যে ব্যক্তি, তিনি এত বড় একটি কাজ শুরু করলেন, একটা রাম মন্দির, যেটা পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে, বা পৃথিবীর মধ্যেই বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আপনার রাম মন্দির। এত বড় একটা স্থাপনা রংপুরের গাইবান্ধাতে তৈরি হচ্ছে, যে কাজটা শুরু হয়েছে 2024 সালের নভেম্বর মাসে। তার মানে 5ই আগস্টের পরে, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, ঠিক তারপরেই আপনার 2024 সালের নভেম্বর মাসে এই রাম মন্দির নির্মাণ কাজ শুরু করে কে? হরিদাস চন্দ্র তরণী দাস। এবং সেই বিষয়টা মানুষের কাছে বা মিডিয়াতে আলোচনা কবে আসলো? এটা আসলো 2026 সালে, এই সম্প্রতি। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কি করেছিল, তাদের কি ভূমিকা ছিল? এবং এতদিন পরে 2000 এই সর্বপ্রথম বা সম্প্রতি যেটা আলোচনায় আসছে, আপনার জুন মাসের 12 তারিখে, আপনার শুক্রবার দিন, গাইবান্ধা জেলার ইমাম উলামা পরিষদ এবং সর্বস্তরের জনগণ তারা এটা নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। তার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো বড়সড় প্রতিবাদ সমাবেশ করা হয়নি। কেন? এই বিষয়গুলো নিয়ে কোনো তদন্ত হয়েছিল কিনা, বা এটা নিয়ে সরকারের বিশেষ করে এই সরকার তো 3 মাস, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করেছিল, কেন কিছু করা হয়নি? আমি আজকে এটা নিয়ে কিছু বিষয় বলবো। এই রাম মন্দির স্থাপন স্থাপন নিয়ে, এবং বিশেষ করে হরিদাস চন্দ্র, আরেকটা হচ্ছে পলাশ কুমার দে, বা এই যে পলাশ দে, যিনি পলাশ কান্তি দে, এই পলাশ কান্তি দে এবং হরিদাস চন্দ্র তরণী দাস, এদের দুজন সম্পর্কে পর্যাপ্ত তথ্যপত্র সংগ্রহ করে কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? আচ্ছা, এখন হরিদাস সম্পর্কে কিছু কথা বলি। হরিদাস চন্দ্র, তিনি 81 ফুট উচ্চতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাম মন্দির স্থাপনা কাজ শুরু করেছেন 2022 সালে। এবং এই হরিদাস, তিনি আহ, আহ, তার দুটো ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র আছে। একটা পরিচয়পত্রে হরিদাস চন্দ্রের নাম হচ্ছে তৌহিদুল ইসলাম, আরেকটা পরিচয়পত্রে তার নাম হচ্ছে হরিদাস চন্দ্র। আপনি চিন্তা করেন, একটা দেশের একজন নাগরিকের দুইটা পরিচয়পত্র। এটা এটা এই বিষয়টা আমলে নিয়ে তার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা নেওয়া হচ্ছে না। আচ্ছা, এখন এই হরিদাস চন্দ্র আবার একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন, যার নাম স্মৃতি আক্তার, এবং আরেকজন হিন্দুকে বিয়ে করেছেন, মুসলিম নারীকে বিয়ে করেছেন, তিনি তৌহিদ ইসলাম নাম দিয়ে, এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেছেন। এবং আরেকজনকে বিয়ে করেছেন, তিনি হিন্দু পরিচয়, এবং সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন তিনি কোনো আপনার ওই এয়ারলাইন্সের কোনো একজন ইঞ্জিনিয়ার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়ে তিনি তারপরে তিনি আরো একটা পরিচয় হচ্ছে, এই হরিদাস চন্দ্র একসময় আপনার এসির মেকানিক ছিল। এসির মেকানিক থাকা অবস্থায় কোনো একভাবে তিনি গণভবনে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। গণভবনে প্রবেশ করে তিনি শেখ রেহানার শরণাপন্ন হন, এবং শেখ রেহানার কাছে তিনি তার কাছাকাছি যেয়ে তিনি গণভবনে তার একটা অবস্থান তৈরি করে নেন, আমি সংক্ষেপে বলি। এবং তিনি সেখানে বিভিন্ন বদলি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, বিভিন্ন ধরনের কাজকর্ম করা শুরু করেন। এবং তার পরিপ্রেক্ষিতে 2022 সালে এই হরিদাস চন্দ্রকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং র্যাব কর্তৃক তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। সেই হরিদাস চন্দ্র ছাড়া পেয়ে এই 5ই আগস্টের পরে আবার তিনি লাইমলাইটে চলে আসেন, এবং তিনি
22 কোটি টাকা ব্যয়ে তিনি এই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। এবং এই যে রাম মন্দির নির্মাণ কাজ শুরু করেছেন, এটা কিন্তু ওই জায়গার আপনার ইমারত নির্মাণ বিধিমালা 1996 এবং 2026 সালের 10 এপ্রিল ও ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারপরেও কেন হরিদাস চন্দ্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? তার শক্তির উৎসটা কোথায়? আমি এটার প্রসঙ্গে বিস্তারিত আরো বলবো কোথায় তার শক্তির উৎস। তারপরে এই হরিদাস চন্দ্র 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর এলাকায় আগমন করেন এবং নভেম্বর মাসে কালী মন্দিরের জায়গাটি একটি বৃহৎ মন্দির নির্মাণ করবেন বলে হিন্দু সম্প্রদায়ের নিকট ঘোষণা প্রদান করেন। এবং হিন্দু সম্প্রদায় তাকে কিন্তু এই কাজে সহযোগিতা করতে চায়নি এবং তার এই যে নির্মাণ কাজ শুরু করবেন, এটার কিন্তু অদ্যাবধি কোনো কমিটিও ছিল না। এবং এই মন্দিরের যে টাকা ব্যয়ের যে কোন হিসাব, এটা তার কোনো হিসাব তিনি কারো কাছে কোনো জবাব দিতে দেননি। এবং এই মন্দিরের বিভিন্ন আয়ের উৎস তৈরি হয়েছে, যে আয়ের উৎস, যে আয়ের টাকা, এটার কোনো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা হয়নি। এবং তিনি এই রাম বিগ্রহ বা রাম মন্দিরের বিভিন্ন যে এটাকে কি বলা যায় যে স্থাপনা করেন টোটাল 114টা, তার মধ্যে তিনি 38টা বিগ্রহ নির্মাণ সম্পন্ন করেছেন। আচ্ছা, এরপরে তিনি এই হরিদাস পাল তার হচ্ছে দুজন স্ত্রী, আমি দুজন স্ত্রী সম্পর্কে বলেছি, একজন স্মৃতি আক্তার, আরেকজন স্ত্রী হচ্ছে সীমা চৌধুরী, তিনি হিন্দু। আর তার 5 ভাই বোন, 5 ভাই 1 বোন। 5 ভাইয়ের নাম হচ্ছে শ্রী গোবিন্দ চন্দ্র তরণী দাস, তিনি পেশায় কৃষি কাজ করেন। আরেক ভাই হচ্ছে গৌরাঙ্গ চন্দ্র তরণী দাস। আর 3 নম্বর ভাই হচ্ছে নিত্যানন্দ তরণী দাস। চতুর্থ ভাই হচ্ছে আনন্দ চন্দ্র তরণী দাস এবং 5ম ভাই হচ্ছে নিত্যানন্দ তরণী দাস। এবং তার 1 বোন, তিনি শ্রীমতী রেবা রানী। তো হরিদাস চন্দ্র 2022 সালের 7 নভেম্বর তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং তিনি 5 আগস্টের পরেই আবার তিনি তার কাজকর্মে অ্যাক্টিভ হয়ে যান। আচ্ছা, হরিদাস চন্দ্র তার পড়াশোনা হচ্ছে, তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, ক্লাস 6 পর্যন্ত, মূলত 5 পাস যাকে বলা যায়। এবং তিনি কলকাতায় চলে যান এবং সেখানে যে ভারতের কোন একটি এতিমখানায় অবস্থান করে সেখানে তিনি সার্টিফিকেট নেন অবৈধভাবে, এবং অবৈধভাবে তিনি ভারত অবস্থানও করেন। এবং তার কর্মজীবন, যেটা আমি বলেছি যে গণভবনের তিনটি এসি মেরামত কাজ পেয়েছিলেন, সেই কাজের সুবাদে তিনি শেখ রেহানার দেখা পান। আর বৈবাহিক অবস্থা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। তার 2টো জাতীয় পরিচয়পত্র ছিল, যে 2টো পরিচয়পত্রের নাম্বার আমার কাছে আছে। যদি সরকারি কোনো প্রতিষ্ঠান এটা জানতে চায়, আমি তাদেরকে এটা প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এখন হরিদাস চন্দ্র সম্পর্কে তার বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন রিপোর্ট হয়েছে, যেমন তাকে নিয়ে ঢাকা পোস্ট, তারপর দেশ রূপান্তর, তারপরে আরো কিছু পত্র পত্রিকায় অনেক নিউজ রিপোর্ট হয়েছে। ইউটিউবে তাকে নিয়ে অনেক ভিডিও আছে। হরিদাস একটি রিসোর্ট তৈরি করেছিলেন, যেই রিসোর্টে তিনি অবৈধ কর্মকলাপ করতেন, বিভিন্ন মানুষকে নিয়ে ব্ল্যাকমেইল করে এবং তাদেরকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে তার ওই রিসোর্টে নিয়ে অবৈধ কাজ করার সুযোগ করে দিয়ে সেই ব্যক্তিদেরকে ব্ল্যাকমেইল করে তাদেরকে অনেক কাজ করানোর চেষ্টা করতেন। এবং পরিশেষে আমি এই হরিদাস সম্পর্কে বলবো, এই হরিদাস তিনি ভারতের বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ কোনো শক্তির ছত্রছায়ায় তিনি কাজ করছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যেসব তথ্যপত্র পাওয়া গিয়েছে তাতে হরিদাস কাদের এজেন্ট হয়ে কাজ করছেন এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি কাজ করছেন। এবং এখন এটার কৌশলগত, স্ট্র্যাটেজিক অথবা ভেরি হাই লেভেলে কিছু কানেকশন বলবো। হরিদাসকে এখানে এই কাজে সম্পৃক্ত করার পিছনে বিশেষ প্রতিবেশী রাষ্ট্র তথা বা রয়ের ডাইরেক্ট সম্পৃক্ততা এখানে থাকতে পারে বলে অনেক ধরনের এভিডেন্সিয়াল কিছু বিষয় পাওয়া গিয়েছে। তিনি, তার কারণ হচ্ছে, আপনারা জানেন চিকেন নেক ইস্যুটা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের একটা টানাপোড়েন এবং এখানে চায়নার সাথে কিছু বিষয় আছে। এই চিকেন নেক এরিয়া তথা বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ার কাছাকাছি ভারত প্রায় 3টা মিলিটারি এস্টাবলিশমেন্ট অলরেডি সেখানে স্থাপন করেছেন এবং একটা মিলিটারি স্টেশন আপনার খুব সম্ভবত আসামের দিকে,
এবং এছাড়াও বর্ডার এরিয়াতে মিলিটারি স্থাপনা নতুন করে স্থাপন করেছেন। তাদের আর্মি গুলো বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেটেড করেছেন, যার ইন্ডিকেশনটা আপনি এটার সাথে মিলাতে পারছেন। এই হরিদাস চন্দ্র ওই জায়গাটার নামে মাত্র সেখানে আছে, তার শিক্ষা নাই, তিনি হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন না, ওইখানকার হিন্দু লোকজন তাকে সমর্থন করে না, কোনো কমিটির সাথে তিনি জড়িত না। তাহলে হরিদাস চন্দ্রকে দিয়ে এত বড় কাজ কে করাচ্ছে? হরিদাসের শিক্ষা দীক্ষা নেই, হরিদাস হিন্দু কমিউনিটির কোনো নেতা না, হরিদাস কোনো ধর্মীয় যাজক না, হরিদাস কোনো পাদ্রী বা কোনো কিছু না। তাহলে হরিদাস, তারপর হরিদাস কোনো বড় কোনো ব্যবসায়ী না, তার কোথায় সে টাকা পেল? সে ধর্মীয় কোনো বড় কোনো যাজক না, তাহলে এই ধর্ম নিয়ে তার বাড়াবাড়ি কারণ কি? তিনি কার কাছ থেকে এই শক্তি পাচ্ছেন? এই বিষয়টায় আমাদের রাষ্ট্রের ভূমিকা আমি মনে করি খুব দ্রুত নেওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ কেন মুখ খোলেনি, কেউ কেন কথা বলেনি, এটা সাধারণ জনগণের কাছে সত্যি অনেক বড় একটা উদ্বেগের বিষয়। এবং এরপরে আমি বলবো এই জায়গাটায় জামাত ইসলামের কিছু লোকজনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। সেটা কোথায়? হরিদাস চন্দ্রের সাথে জামাতের একজন নেতা গুলজার, যিনি আপনার সাবেক সভাপতি পলাশবাড়ী পৌর ছাত্র শিবির এবং সাবেক সেক্রেটারি জামাত ইসলামী পেশাজীবী সংগঠন পলাশবাড়ী উপজেলা, এই গুলজারের সাথে হরিদাস চন্দ্রের কথা হয় এবং তার সাথে যোগাযোগ আছে। এটা আমার মনে হয় সরকারি সংস্থাগুলো চাইলে তারা প্রমাণ করতে পারে। আলামিন নামে একজন ব্যক্তি আছেন, যার সাথে যিনি হচ্ছেন জামায়াত ইসলামের হোসেনপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি, তার সাথে হরিদাস চন্দ্রের কথা হয় কেন? তারপরে পল্লব নামে এক ব্যক্তি, যার মোবাইলে সরাসরি যার পরিচয় হচ্ছে সহসভাপতি হোসেনপুর ইউনিয়ন, এটা নিয়ে একটু বিতর্ক আছে, কোথাও আছে যে আওয়ামী লীগের নেতা, কোন জায়গা আছে জামাতের, আবার কেউ কেউ বলেছে বিএনপির সাথে তার সংশ্লিষ্টতা আছে, বাট তার ব্যাপারটা আমি নিশ্চিত নই। দেন লাকু নামক একজন ব্যক্তি আছে, যার পরিচয় যিনি জামায়াত ইসলামী সমর্থক এবং হোসেনপুর ইউনিয়ন মন্ডলপাড়া বাড়ি হরিদাসের কর্মচারী হিসেবেও কাজ করেন, এবং তার নাম হচ্ছে লাকু। তার সাথে হরিদাসের যোগাযোগ, ফোনে কথা হয় এবং তিনি হরিদাসের সাথে সরাসরি কাজ করেন। এরপর আছেন মুজফফর নামে একজন ব্যক্তি, যার সাথে হরিদাসের যোগাযোগ আছেন এবং তিনি পূর্বে হরিদাসের মন্দিরে কাজ করতেন। তার মানে এবং এই ব্যক্তিও জামাতের সাথে তার সংশ্লিষ্টতা আছে। তারপর ৪ নামে একজন ব্যক্তি আছে, যিনি বরিশালের বাসিন্দা, তার সাথে হরিদাসের যোগাযোগ আছে। তার মানে এই হরিদাসের সাথে হিন্দুদের তুলনায় মুসলমানদের সাথেও যোগাযোগ আছে। সো হরিদাস যে হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না, এটা স্পষ্ট। সো আমার দেশের হিন্দু ভাই যারা আছে, তারা কোনোভাবে যদি বিভ্রান্ত না হয়, এই জন্য এই বিষয়টা, এই বার্তাটি তাদের বুঝতে হবে। তার মানে এটা আমাদের হিন্দু সম্প্রদায়কে মিসগাইড করার একটা পায়তারা। বাংলাদেশি হিন্দু মুসলিম যে একসাথে আছে, সেটা হরিদাস চায় না। কারণ হরিদাসের কর্মকাণ্ড দেখে মনে হয় তিনি ভারতকে বেশি ভালোবাসেন, তিনি রয়ের হয়ে কাজ করেন। বাংলাদেশের মাটিতে বিদেশি কোনো সংস্থার এজেন্ট এই জায়গায় খেলাধুলা করতে পারবে না, এটা তাদের খেলার মাঠ না। তিনি যদি অন্য দেশের প্রতি প্রেম থাকে, তিনি সেই দেশে যে কাজ করেন, বাংলাদেশে তার কাজ করার কোনো জায়গা না। এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি করা, বাংলাদেশের সরকারের কাজে বাধা সৃষ্টি করা, বাংলাদেশে হিন্দু মুসলিম মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এটা যেন না হয়। এবং সবচেয়ে বড় এটার সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে, মূল টার্গেট চিকেন নেক কে কেন্দ্র করে আমাদের রংপুর হচ্ছে একটা স্ট্র্যাটেজিক, আমাদের কৌশলগত, সামরিক কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিভিশন। কেন রংপুরকে বেছে নেওয়া হয়েছে? কারণ এটার সাথে একটা অনেক বড় একটা কারণ আছে। কারণ এই চিকেন নেক ইস্যুটা রংপুরে আমাদের স্ট্র্যাটেজিক রিজন, এবং এই জায়গাটাতে আমরা জানি যে আমাদের এই জায়গার মানুষগুলো ধর্মভীরু। এখানকার ধর্মভীরু মুসলিমরা হয়তো তারা একটা ভুল ভ্রান্তি যাতে করে বসে, যদি তারা এই হরিদাস পালের বাড়াবাড়ির কারণে, তারা যদি এখানে হিন্দু মাইনরিটির সংখ্যা খুবই কম, এই হিন্দু স্বল্প মাইনরিটি যার ব্যক্তি আছে, যদি কোনো কারণে তারা বিক্ষিপ্ত হয়ে মিসগাইডেড হয়ে তাদের সাথে কোনো মারামারি বা কোনো ধরনের কর্মকাণ্ডে বা কোনো বিশৃঙ্খলা জড়ায় যান, তখন যাতে এই হরিদাস চন্দ্রের যাদের হয়ে কাজ করছেন, তাদের মাধ্যমে যাতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে কনভিন্স করতে পারেন যে বাংলাদেশে মাইনরিটির উপর অত্যাচার বা জুলুম করা হচ্ছে। এইটা হচ্ছে তাদের আলটিমেট
মানে তাদের লক্ষ্য অর্জনের জন্য তার এই ট্রাম্প কার্ডটা তৈরি করার চেষ্টা করবেন। ইউরোপ তথা পাশ্চাত্য কান্ট্রিগুলোকে তারা বুঝাইতে চাইবেন যে বাংলাদেশে মাইনরিটির উপর বা ইথনিক ক্লিনজিং হচ্ছে, মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে, এই ন্যারেটিভ এস্টাবলিশ যদি করতে পারেন তাহলে তারা ওই যে সামরিক স্থাপনাগুলো এবং চিকেন নেককে কেন্দ্র করে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের তারা যে মিলিটারি স্থাপনা যেভাবে আস্তে আস্তে ক্লোজ ডিস্টেন্সে নিয়ে আসতেছেন বর্ডার এরিয়াতে, তখন তারা যাতে খুব দ্রুত একটা রিয়াকশনারি কোনো অ্যাকশন মেজার নিতে পারেন বা কোনো একটা বিশৃঙ্খলা আমাদের সাথে তৈরি করতে পারেন, যাতে ওইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ইন্টারন্যাশনালি তারা ওই রকম ন্যারেটিভ তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছেন। সো এই বিষয়গুলো আমার মনে হয় বোঝা উচিত। আমি খুব লেমন ল্যাঙ্গুয়েজে বললাম, এটার জন্য যে ধরনের টার্মিনোলজি গুলো বলা উচিত এটা হয়তো সাধারণ দর্শকরা বললে বুঝবে না, বাট আমি যারা মানে বিশেষ করে আমার কথা বুঝতে পেরেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেন এবং শেয়ার করতে পারেন। এটা বাংলাদেশের মানুষের এবং সরকারের বোঝা উচিত এবং পলিটিশিয়ান যারা আছেন তাদের প্রত্যেকে এটা নিয়ে কথা বলা উচিত। এটা অনেক ডেঞ্জারাস একটা বিষয় ঘটতে যাচ্ছে বাংলাদেশে, বিশেষ করে খুব দুঃখজনক এবং এটা খুবই অ্যালার্মিং বিষয় যে এই যে একটা ঘটনা ঘটলো, এই হরিদাস চন্দ্র তরণী দাস এবং এই পলাশ কান্তি দে তারা যে ভূমিকাটা এখানে নিয়েছে, এই ভূমিকাটা কেন এতদিন বাংলাদেশে মানুষ টের পায়নি এবং সবচেয়ে বড় কথা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখনকার সময় তারা শুধু ওই আসিফের মাধ্যমে অস্ট্রেলিয়া টাকা পাচারের কাজে কি ব্যস্ত ছিলেন বা এখানে বিশেষ কোনো গোষ্ঠীকে শক্তিশালী করার জন্য বা তারা কি কোনো কিংস পার্টি নির্মাণের জন্য কি তৈরি করার জন্য কি ব্যস্ত ছিলেন? বাংলাদেশে বিদেশি সংস্থা বা কারা কি করছে এইদিকে নজর ছিল না। আজকে বিএনপি নিয়ে সমালোচনা করছেন, তাহলে আপনারা এই বিএনপি 3 মাস বাদ দেন, গত 1.5 বছর কি করেছেন? কেন এই 1.5 বছরে এই জিনিসটাকে থামানো হয় নাই? এবং এখানে কেন জামাতের বিভিন্ন নেতাকর্মীরা কথা বলছেন? উদ্দেশ্যটা কি? আপনারা রাজনৈতিক গেমের মধ্য দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করতে চান, বাংলাদেশকে বিক্রি করে দিতে চান। একবার বিক্রি করছে আওয়ামী লীগ, আবার আপনারা জামাত বিক্রি করবেন। জামাত আপনারা এটা নিয়ে একটা গ্যাঞ্জাম তৈরি করে দিয়ে তারপরে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি মুখে ফেলে দিবেন। এবং বাংলাদেশে আমি মনে করি বিএনপির কিছু নেতারা তারা এখনো কোন দেশ কাদের প্রতি কাদেরকে ভয় পাচ্ছেন আই ডোন্ট নো। তবে প্রধানমন্ত্রীকে অনেকে চাটুকারিতা করে, তার প্রশংসা করেন, কিন্তু প্রধানমন্ত্রীর কিছু ভূমিকাকে কেউ অনুসরণ করেন না। প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ না। তিনি তার বক্তব্যে কিছুদিন আগে বলেছেন যে আমি যদি এখন প্রতিশোধ নেই, যারা আমাকে নির্যাতন করেছে তাদের উপর যদি কোনো প্রতিশোধ নেই, আমার তো মেরুদণ্ডের হাড় সোজা হবে না, আমার তো ব্যথা কমবে না। যে প্রধানমন্ত্রী এতটুকু উদার হতে পারেন, সেই প্রধানমন্ত্রী বিএনপির নেতাকর্মীরা কি করে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে ধরে নিয়ে মানুষকে কিভাবে পিটায়। যেই দেশের প্রধানমন্ত্রী এতটা উদারতা দেখান, সেই দেশে আপনারা চাটুকারিতা বাদ দিয়ে প্রধানমন্ত্রীর ওই পথে হেঁটে কেন দেশপ্রেমটা দেখাইতে পারছেন না? সারাক্ষণ কেন চাটুকারিতা করতেছেন? এই দেশে এই যে হরিদাস, এই হরিদাসের বাড়ি কিন্তু বগুড়ার শিবগঞ্জে। সেই বগুড়াতে যে আমরা একজন এমপি বা প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়নের নাম তার সন্তানের নামে, ধরলাম তিনি তার সন্তানের নামে দিগন্ত সীমন্ত নাম দেন নাই, কিন্তু তার তো সতর্ক থাকা উচিত ছিল। কেন একটা ইউনিয়নের নামের সাথে তার সন্তান নাম মিলে যাবে, যাওয়ার মধ্যে তিনি চেঞ্জ করে ফেলবেন? তাকে খেয়াল রাখতে হবে আমার কোনো কাজ যেন প্রধানমন্ত্রী বা বিএনপিকে বিতর্কিত না করে, এটা তো তার বোঝা উচিত ছিল। একজন প্রতিমন্ত্রী এটা খেয়াল করবেন না কেন? আপনার ইন্টেনশন তো সবাই বুঝবেন। আপনি বলতে পারেন আমার ইন্টেনশন ছিল না আমার সন্তান নামে, সো হোয়াট? আপনি একটা প্রতিমন্ত্রী, দায়িত্বশীল একজন মন্ত্রী, আপনি বুঝবেন না যে কোন জিনিসটা বিতর্ক তৈরি করতে পারে? আপনি কেন প্রধানমন্ত্রীকে বিব্রত করেন? নয়, কেন আপনি প্রধানমন্ত্রীকে বিব্রত করলেন আপনার কর্মকাণ্ডের দ্বারা? এই বিষয়গুলো আমার মনে হয় খুব দ্রুত আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং বিশেষ করে সত্যিকার অর্থেই আমাদের দেশের নেতাকর্মী যারা যত মানুষ আছে সৎ সাহস নিয়ে কাজ করা উচিত। সত্য বলেন, সত্য নিয়ে এগিয়ে যান এবং কোনো বিষয়ে দেশপ্রেম থাকলে আপনি দেশের স্বার্থ আগে দেখবেন। দেশপ্রেম থাকলে আপনি কথায় কথায় আপনি ভয় পাইবেন না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, কোন দেশ খুশি হলো, কোন সংস্থা বেজার হলো, এগুলো চিন্তা করা উচিত না। দেশ সবার আগে বাংলাদেশ, এই বিএনপি এই স্লোগানকে বিশ্বাস করলে ফাইজলামি ভণ্ডামি বন্ধ করেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এবং আমার ভিডিওটা আশা করি আপনারা শেয়ার করে সবাইকে বোঝার এবং জানার তাও সুযোগ করে